আজকের নাটক শৈবাল সৈকতে। রচনা মোহাম্মদ ইয়াসিন, প্রযোজনা নজমুল হুদা। নাট্য অনুষ্ঠান শৈবাল সৈকতে। আরে আসুন আসুন আসুন, আরে এইদিকে আসুন, এইদিকে। আরে 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 হো, বাচ্চারা তোমরা এইদিকে সেদিকে, ছোট্ট মনি তুমি ওইখানে কেন? এদিকে সেদিকে এসো এসো ছেলে পেলে দলে দলে, এই যে মেলায় নাগর দোলায় চড়বে এসো জোড়ায় জোড়ায়, উপর নিচে নিচে উপর হাওয়ায় দুলে দুলে। আরে এসো 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 এসো, আরে এইদিকে এসো এইদিকে এসো। প্রতি বছর কোত্থেকে যে এত লোক এ মেলায় আসে বাপ্পা! ছোট বড় জোয়ান বুড়ো সবারই চোখে মুখে কি আনন্দ। না, একটু যে ওদিকটা যাবো তারও উপায় নেই। দুপাশে সারি সারি রং বেরঙের দোকান, মাঝখানে সরু একপালি রাস্তা, যাবো কি করে? না, এই মানুষের জন্য মেলাটা আমার পুরো ঘুরে দেখা হবে না। নাহারের মতো মনে হচ্ছে না? এতদিন পরে নাহার, তাই তো। সামনে মানুষটা আড়ালে চলে গেল। যাই, নাহারের সামনে গিয়ে আচমকা দাঁড়াই। কেমন আছে নাহার? আরে রাশেদ ভাই, কেমন আছেন? তুমি কেমন আছো? ভালো। মেলা দেখতে এসেছো নিশ্চয়ই? হ্যাঁ। মেলার কথাটা ভুলতে পারোনি তাহলে? এটা কি ভোলার জিনিস যে ভুলবো? তোমার সঙ্গে কাউকে দেখছি না যে, একাই এসেছো? হ্যাঁ ওদিকটা ভিড় একটু কম, বরং ওদিকে যাই চলো। হ্যাঁ চলুন। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, তাই না? আচ্ছা, কতদিন বলুন তো? অনেক জানো, আজ সকালে তোমার কথাটা ভেবেছি। কি ভেবেছিলেন? কেন যেন মনে হলো আজ মেলা এলে হয়তো তোমার সঙ্গে দেখা হতে পারে। আমার কথাটা তাহলে মনে পড়ে আপনার? পড়ে পড়ে না, হ্যাঁ। এখন শুধু তোমার কথাটা আমার খুব বেশি করে মনে পড়ে। তোমার মনে আছে ভার্সিটি লাইফের সেই সব কথা? হ্যাঁ, সেসব দিনের কথা কি কখনো ভোলা যায়? নবীনবরণ অনুষ্ঠানের সূত্র ধরে তোমার সাথে আমার ঘনিষ্ঠতা, সেদিন করিডোরে যখন তোমরা দাঁড়িয়েছিলে। এই যে নতুনেরা, কি খবর? আমাকে বলছেন না ওকে? দুজনকেই বলছি। 15 তারিখে ফাংশন, মনে আছে তো? গাইতে হবে কিন্তু। কিন্তু আমি যে গাইতে পারি আপনাকে কে বলেছে? খেয়ালই করো না, গাইতে যে পারো সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। তাই বুঝি? তবে আর কি, রাইজু, তোমাকে কিন্তু গাইতে হবে। কি হলো, চুপ করে আছো যে? আহা, নীরবতা হলো সম্মতির লক্ষণ, এটুকু বোঝেন না? তাই নাকি? তাহলে তো ওকে। যাবেন না? শুনুন, বলো। আপনার বিরুদ্ধে কমপ্লেইন আছে। কমপ্লেইন? হ্যাঁ। আচ্ছা, আমাদের শুধু শুধু নতুন নতুন বলে ডাকেন কেন? তাহলে কি বলে ডাকবো? কেন, নাম ধরে ডাকবেন। নাম ধরে ডাকলে যদি কেউ কিছু মনে করে? আহা, আগে ডেকেই দেখুন না কে কি মনে করে। ঠিক আছে, আজ থেকে তাই করবো। কি লাইজু, আপত্তি নেই তো? সম্মতি তো পেয়েই গেলেন, আবার আমাকে বলছেন কেন? ও তাই তো। আচ্ছা, খোদা হাফেজ। তুই খুব বেশি কথা বলিস না, হ্যাঁ? ও কিন্তু তোর সাথে কথা বলতে এসেছিল। ও চাইলেও আমি চাইনি। আহা, তুই চাসনি বলেই তো আমি তোর হয়ে একটু প্রক্সি দিয়ে দিলাম। বাজে কথা বলবি না। আমি কারো প্রেমে পড়িনি যে আমার হয়ে কাউকে প্রক্সি দিতে হবে। ওকে বলে দিস অযাচিত কথা বলা তুই পছন্দ করলেও আমি করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, চল এবার চল ক্লাসে চল। গত বছর তো সে ওই শুনেছিল। বিদায় সন্ধ্যা ছিল, বিদায় সন্ধ্যা ছিল, ঘনায় নয়নে অন্ধকার, হে প্রিয় আমার জানমাত, হে প্রিয় আমার জানমাত,
চমৎকার গেছো তো না? সত্যি বলছেন না শুধু শুধু প্রশংসা করছেন? সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। কি ব্যাপার লাইজু, চলে যাচ্ছে যে? হ্যাঁ। ফাংশন শেষ করে যাবে না? দুঃখিত, আমার একটু কাজ আছে। কাজটা কি খুব জরুরি? কিছুটা তাই। একা যেতে পারবে? একাই তো এসেছি। না, অসুবিধা হলে চলো, আমি পৌঁছে দেবো। পৌঁছে দেবেন? কেন, আপত্তি আছে? না, ঠিক আপত্তি নেই, তবে প্রয়োজন মনে করছি না। আর তাছাড়া আপনার অনুষ্ঠান তো এখনো চলছে, অনুষ্ঠান ছেড়ে আমাকে পৌঁছাতে যাবেন? ও, দুঃখিত লাইজু, তুমি এভাবে উত্তর দেবে জানলে কথাটা আমি তোমাকে বলতাম না। আচ্ছা, এবার আসতে পারো। অ্যাটেনশন প্লিজ, একটা গরম খবর পরিবেশন করছি। গতকাল ফাংশনের সময় আমাদের মধ্যে থেকে কোন এক বিশ্ব সুন্দরীকে বাসায় পৌঁছে দেওয়ার প্রস্তাব করে দারুণ ভাবে হোঁচট খেয়েছে। আস্তে আস্তে, he's coming. এসো ব্রাদার, এসো। গতকালের ব্যাপারের জন্য আমাদের সকলের মধ্যে গভীর দুঃখের কালো ছায়া বিরাজ করিতেছে। মানে? মানে আবার কি? তুমি রাশেদ এমন একটা হাফসোল খেয়ে বসে থাকবে আর আমরা চুপ করে ঘুমোবো? এর প্রতিশোধ আমরা নেব, চরম প্রতিশোধ। পোস্টার টাঙাবো, স্লোগান দেব, প্রেমের দাবি মানতে হবে, মানতে হবে। চুপ কর না, তোদের মতো আমার নিরস ব্যক্তিত্বের লোক আমি নই। কেন? মেয়েদের পেছনে ওই জোকের মতো লেগে থাকা আমার অভ্যেস নয়। সে আমরা জানি দোষ, সে আমরা জানি। এবার আসন গ্রহণ করে তোমার মস্তিষ্ক শীতল করো। এখানে আমি বসতে আসিনি। তাহলে আর দাঁড়িয়ে থাকা কেন, যাও। ওই দেখো, ওই যে উনি এদিকেই আসছেন। রাশেদ ভাই, শুনুন। কি খবর না? একটু এদিকে আসুন। আপনাকে একটা কথা বলবো। আমাকে? আমি তো আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কথাটা কি বলবে তো? মানে লাইজুর সাথে কথা না বললে কি আপনার চলে না? কেন, কি হয়েছে? কি আবার হবে? আপনি সবসময় ওর পিছনে ঘুরঘুর করেন, এটা ওর পছন্দ নয়। দেখবেন ও আপনাকে ঠিক একদিন অপমান করবে। তোমায় কিছু বলেছে নাকি? এত কথা আমাকে জিজ্ঞেস করবেন না, কথাটা বলা দরকার মনে করলাম তাই বললাম। ঠিক আছে, সাজেশনের জন্য ধন্যবাদ। ও তো লাইজু আসছে, এদিকেই আসছে। রাশেদ ভাই, প্লিজ আমার কথা কিন্তু ওকে কিছু বলবেন না। রাগ করেছেন রাশেদ ভাই? রাগ করবো কেন? তাহলে কথা বলছেন না যে? কথা বলবো, আবার যদি কিছু মনে করে বসো। আমার সম্বন্ধে এটাই কি আপনার ধারণা? তা নয়তো কি? সেদিন যে ধন্যবাদটা আমাকে দিয়েছো তাতেই আমি অস্থির। তারপরেও শুনলাম। কি শুনলেন? বলুন। তুমি যা বলেছো
সারা ভার্সিটিতে তা জেনে গেছে। কি বলেছি বলবেন তো? শুনবে? বলুন। সেদিন লাইব্রেরির সামনে তোমাদের ক্লাসের সব মেয়েরা আমাকে ধরেছে আমি নাকি তোমার সাথে কথা বলার জন্য সবসময় তোমার পেছনে খুরখুর করি। এসবের মানে কি বলতে পারো? এইসব কথা বলার চাইতে সোজা ভাষায় আমাকে অপমান করার মতো যদি কিছু থাকে তাই বলুন। কারো কাছে অপমানিত হওয়াটা সইতে না পারলেও কাউকে অপমান করা আমার নেশা নয় লাইজু। তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো। বাবা, যা মেজাজ দেখাচ্ছেন, এর উপর কি কোনো কথা চলে? এখন থাক, একদিন আপনার বাসায় যেয়ে ক্ষমা চেয়ে আসবো, কেমন? এটা কি 222 নম্বর বাসা? হ্যাঁ। রাশেদ ভাই আছে? ও তো নেই, একটু বাইরে গেছে। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমার নাম লাইজু, আমরা একসাথে পড়ি। হো, বুঝেছি, বসো। ও হয়তো এক্ষুনি এসে পড়বে। আপনি নিশ্চয়ই খালাম্মা? ওর তো মানে, আমি ওর ফুপু। চলো ভেতরে গিয়ে বসবে। বাড়িতে আর অন্য কোনো লোক নেই, শুধু আমি আর ও। কেন, ওর বাবা থাকেন না? না, ওর বাবা তো জীবিত নেই মা, 71-এ মারা গিয়েছে। সেই থেকে আমি ওর একমাত্র আপনজন। ওই তো এসে পড়েছে, তুমি বসো মা, আমি দেখে আসছি। কি ব্যাপার, তুমি? অবাক হচ্ছেন? অবাক না হয়ে উপায় আছে? তুমি আমাদের বাসায় আসবে, এটা কি একটা শোভনীয় ব্যাপার হলো? সবাই যখন জানবে তুমি আমাদের বাসায় এসেছিলে, কি জবাব দেবে তখন? দেখুন, অনেক কষ্ট করে আজ আপনাদের বাসায় এসেছি। ইচ্ছা করলে আমাকে তাড়িয়ে দিয়ে সেদিনের প্রতিশোধ নিতে পারেন, তবু এত কথা শোনাবেন না। এক্সকিউজ মি লাইজু, ভুলেই গিয়েছিলাম যে তুমি আমাদের বাসায় এসেছো। কিছু মনে করো না, তোমার উপর আমি রাগ করতে পারি? তাহলে বলুন, সেদিনের অপরাধ ক্ষমা করতে পেরেছেন? ক্ষমা চেয়ে শুধু শুধু লজ্জা দিচ্ছ কেন? এবার বলো, তোমার জন্য কি করতে পারি? কিছু করতে হবে না। ফুপির সাথে পরিচয় হয়েছে? হয়েছে। এই, বসো, আমি তোমার কথা বলে আসি। না মা, চাটুকু খেয়ে নাও। আবার চায়ের কি দরকার ছিল? না না, বেশি কিছু তো না, খেয়ে নাও। আমি এসে ফুপির ঝামেলা বাড়িয়ে দিলাম। কি যে বলো, এটা বুঝি ঝামেলা হলো? তাহলে কিন্তু আরো আসবো। এসো মা, তুমি রোজ এসো। আচ্ছা, আজ তাহলে উঠি। কেন, আর একটু বসো। মাকে বলে আসিনি তো, মা আবার রাগ করবেন। বসো, আমি রাশেদকে বলি, ও এগিয়ে দিয়ে আসবে। আচ্ছা। তোমার এক্স কিন্তু তোমাকে যেতে দেবে না। এই নাহার, শোনো। বলুন। নাহার, লাইজু তোমার কাছে আমার সম্বন্ধে কি বলেছিল, সত্যি কথাটা আমাকে বলবে? লাইজু আমাকে কিছু বলেছে, সে কথা তো আমি আপনাকে বলিনি। তুমি কি রাগ করেছো? রাগ করবো কেন? তোমার ধারণা তুমি আমাকে যা বলেছিলে, লাইজুকে আমি সব কথা বলে দিয়েছি। আপনার যদি কিছু বলার থাকে লাইজুকে বলবেন। এমন কিছু আমি কখনো বলি না, জানি আমাকে এতটা ভয় করতে হবে। কথাগুলো টেপ করা থাকলে লাইজুকে আমি শুনিয়ে দিতাম। এভাবে কথা বলা তোমার ঠিক উচিত হচ্ছে না। নাহার, লাইজু আমাকে কি বলেছে না বলেছে সেসব তো আমি তোমার কাছে জানতে চাইনি, তুমি বলেছিলে। আমি ভুল করেছিলাম রাশেদ ভাই, এরকম ভুল জীবনে আর কখনো যেন আমার না হয়। আসি। কি হলো, কথা বলছো না যে? কি বলবো? তারেকের কাছে শুনলাম তোমার স্বামী নাকি একজন পদস্থ কর্মকর্তা, সত্যি নাকি? ও দেশে নেই। বিদেশে? হ্যাঁ। তোমাকে দেখে অবশ্য সেরকম একটা কিছু মনে হচ্ছিল। কি রকম? না, তেমন কিছু না, আগের সাথে তুমি অনেকটা বদলে গেছো, এই আর কি। আমি কিন্তু একটু বদলাইনি, আগের মতোই আছি। থাকো কোথায়? মালিবাগ। কে কে আছেন বাসা? শুধু আমি আর মা। আপনি আপনি আসুন না একদিন। তোমার স্বামী কি শিগগিরই দেশে ফিরবেন? ওর কথা থাক রাশেদ ভাই, আপনার কথা বলুন। আমার কথা তো তুমি জানোই। কি করে জানবো? না জানলেও এখন যখন দেখা হলো জানবে। আচ্ছা, মানে ওই লাইজু এখন কোথায় বলবেন? পুরনো কথা বলে শুধু শুধু দুঃখ দিতে চাইছো কেন না? আমার জীবনেও একটা মিথ্যা মরিচিকা বই আর কিছুই ছিল না। আজ আমার সমস্ত হৃদয় জুড়ে যে কষ্ট, তার জন্য কাকে আমি দায়ী করবো বলতে পারো? একসময় তো আমার চারপাশ ভরা অনেক সুখ ছিল, কিন্তু তুমি তো জানো একমাত্র লাইজু আমাকে সুখী হতে দেয়নি। আজ আজ আমি বড্ড একা হয়ে পড়েছি। আজ আমার বড় কষ্ট। না
আমাকে ভুল বুঝবেন না রাশেদ ভাই, আমি কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছুই বলিনি। আসলে আসলে আপনাদের মধ্যে কি হয়েছিল আমার বড্ড জানতে ইচ্ছে করে। তা যদি জানতে চাও তবে শোনো। এই সকালবেলায় কোথায় যাচ্ছিস বাবা? আজ আমার একটা ইন্টারভিউ আছে। ফুপি, তুমি কিন্তু আজ সারা দিন আমার জন্য দোয়া করবে। শোনো ছেলের কথা, আমি বুঝি তোর জন্য দোয়া করি না? তা করবে না কেন? আজ একটু বেশি করে করবে। দুপুরে জোহরের নামাজ পড়ে অনেকক্ষণ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। ঠিক আছে, করব। এবার একটা কথা বলতো। কি কথা বলো? অনেক দিন ধরে লাইজুকে দেখছি না, ওর কি হয়েছে বলতো? কি আবার হবে? তাহলে আগের মতো আসে না কেন? ওসব বড় লোকদের কথা ছেড়ে দাও ফুপি। দেখতে তো পাচ্ছ আমার অবস্থা, দিনের পর দিন কেবল ইন্টারভিউ দিচ্ছি। এসব দেখে ওদের মনে চিন্তা ধরে গেছে, তাই হয়তো আসছে না। কি যে সব বলিস তুই! শোন, আজ ইন্টারভিউ দিয়ে ওর খোঁজটা একবার নিয়ে আসিস। ঠিক আছে, দেখবো। তুমি দরজাটা আটকে দাও, আমি বেরিয়ে যাচ্ছি। কে? ও, তুমি? এসো বাবা, এসো, বসো। কেমন আছো? জি, ভালোই আছি। তা এতদিন আসোনি কেন? সময় পাই না। সকাল বিকেল দুটো টিউশনি করি, তাছাড়া চাকরি বাকরির জন্য প্রায় অফিসে দৌড়াদৌড়ি করতে হয়। কোথাও কিছু করতে পেরেছো? চেষ্টা তো করছি, দেখা যাক কতদূর কি হয়। ইয়ে, লাইজুকে দেখছি না, ও কোথাও বেরিয়েছে নাকি? হ্যাঁ, ও বোধহয় এইমাত্র কোথাও বেরিয়ে গেল। তুমি বসো বাবা। হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন। ইয়ে, ওর বাবার এক বন্ধুর ছেলের সাথে ওর বিয়ের কথা হচ্ছে। সেদিন ভদ্রলোক এসে দেখেও গেছে। আমরা তেমন কিছু বলতে পারিনি। ভাবছি কথাটা তোমাকে বলবো, তুমি কি বলো? বেশ তো, এতে আমি আর কি বলবো? তোমাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে আমার কাছে খুলে বলো বাবা। তোমরা কষ্ট পাবে সে কাজ আমরা কোনো দিনও করবো না। ইয়ে, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না খালাম্মা। আপনি বরং লাইজুকে জিজ্ঞেস করবেন। সে তো করবোই, তোমার কথাটা আগে বলো। আমার কথা তো বললাম। তাছাড়া দেখতেই তো পাচ্ছেন চাকরি বাকরি হচ্ছে না। সে তো জানি বাবা। ইয়ে, আমি তাহলে এখন উঠি? কেন, বসো। না, এখন বসতে পারবো না খালাম্মা, আমার একটু কাজ আছে, পরে আসবো। তুমি কিছু মনে করলে না তো বাবা? না না, এতে মনে করার কি আছে? লাইজুকে বলবেন আমি পরে একদিন আসবো। ওই তো লাইজু বোধহয় এসেই গেছে। তুমি এই ঘরেই বসো, আমি তোমাদের চা পাঠিয়ে দিচ্ছি। কখন এসেছো? অনেকক্ষণ। কেমন আছো? ভালো। সেদিন বাচ্চুকে পাঠিয়েছিলাম, ও কিছু বলেনি? বলেছে। তাহলে এলে না যে? আমি এলে কি সব সমস্যার সমাধান হয়ে যেত? কিন্তু আমার সমস্যাগুলো অন্তত তোমার একবার জানা দরকার। আমি তোমার কোনো সমস্যাই থাকবো না লাইজু, আর এই জন্য আমি তোমাকে কখনো রেসপন্সিবল করবো না। এই বিশ্বাসটুকু তুমি আমার উপর রেখো। আমাকে তুমি ভুল বুঝো না রাশেদ, বিশ্বাস করো, এসব আমি চাইনি। কিন্তু কিন্তু ঠিক এই মুহূর্তে বাবা মাকে কষ্ট দিতে আমার খুব খারাপ লাগছে। তোমার মার সাথে আমার কথা হয়েছে লাইজু, তোমার যদি আর কিছু বলার থাকে বলতে পারো। জানোই তো আমার সময় খুব কম। আমার আর কি বলার থাকতে পারে তুমিই বলো। তোমাকে আমি সত্যি সত্যি খুব কষ্ট দিলাম। এবার আসি। আর একটু বুঝবে না? বললাম তো আমার সময় খুব কম। ফুপি, ফুপি। কি রে, ইন্টারভিউ দিয়েছিস? হ্যাঁ ফুপি। কেমন হলো? ইন্টারভিউ তো ভালোই হয় ফুপি, কিন্তু ইন্টারভিউ ভালো হলেই তো আর চাকরি হয় না। লাজুদের ওখানে গিয়েছিলে? হ্যাঁ। কি হয়েছে ওর? যা হওয়ার তাই। তার মানে? ওর বিয়ে হচ্ছে। বিয়ে হচ্ছে? হ্যাঁ ফুপি, তাই তো শুনে এলাম। লাজু রাজি আছে বিয়েতে? কেউ রাজি না থাকলে কারো বিয়ে হয় কখনো শুনেছো? ও, যাকে, তুই মুখ হাত ধুয়ে আয়, খাবি। পরে খাবো ফুপি। ইয়ে, তোমার সাথে আমার কথা আছে, বসো। কি কথা বল? ওই তোমাকে একদিন বলেছিলাম না মফস্বলের একটা কলেজে চাকরিটা হয়ে আছে, আমি বরং ওখানেই জয়েন করি। কোথায় যেন সেটা? মতিলাল মহাবিদ্যালয়, দৌলতপুর। কলেজের প্রিন্সিপাল সাহেব খুব ভালো মানুষ,
কলেজের সাথে একটা বাসা দিতে চেয়েছেন। তোমাকে নিয়ে বেশ থাকতে পারবো। শেষ পর্যন্ত ঢাকা ছেড়ে চলে যাবি? ঢাকা ঢাকা আর আমার ভালো লাগছে না ফুপি। তাছাড়া মফস্বল হলো জায়গাটা বেশ ভালো, দেখবে তোমার খুব ভালো লাগবে। ঠিক আছে, তোর যখন ইচ্ছে তাই হবে। এরপর ফুপিকে নিয়ে দৌলতপুর চলে যাই। সেই থেকে লাইজুর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। যাবার সময় অন্তত একটু দেখাও তো করে যেতে পারতেন। সেসব প্রশ্ন আজ আর আমাকে করো না। আসলে কি জানো, আমার জীবনটা ঠিক রবি ঠাকুরের খ্যাপার মতো। যেদিন পেছনে তাকিয়ে দেখবার সময় এলো, যেদিন কাউকে আমার খুব বেশি করে প্রয়োজন হয়েছিল, সেদিন দেখলাম সব শেষ হয়ে গেছে। রাইজুর বিয়ের পর আমি আপনাকে অনেক খুঁজেছিলাম। সে কথা শোনালে আজ যে শুধু দুঃখই পাবো না। আর চলো যাও যায়। হ্যাঁ চলুন। কাকে চাই? এটা কি নাহারদের বাসা? হ্যাঁ, আপনি? আমি ওর মা। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রাশেদ। আমরা একই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। সেদিন ওর সাথে হঠাৎ দেখা, আসতে বলেছিল। বেশ তো, এসো, বসো। ও একটা স্কুলে মাস্টারি করে, এখনো ফেরেনি। ফিরতে কি দেরি হবে? না না, আসার সময় হয়ে গেছে। তুমি বসো। এই নাও, এই কাগজটা বসে বসে দেখো, আমি আসছি। একসময় নাহার কতদিন আমন্ত্রণ জানিয়েছে তাদের বাসায় আসতে, আসেনি। সব সময় অ্যাভয়েড করে চলেছি, প্রতিদ্বন্দ্বী ভেবেছি। লাইজুকে ভালোবেসে নাহারকে দূরে সরিয়ে দিয়েছিলাম। নাহারের আন্তরিকতাকে অপ্রয়োজনীয় মনে করেছিলাম। এই বুঝি নিয়ম, যে থাকে অপ্রয়োজনীয় সময় তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এই নাও, একটু কিছু মুখে দাও। সে কি, আপনি আবার চা নিয়ে এলেন? তাতে কি হয়েছে বাবা? চাটা খেতে খেতে ও এসে পড়বে। নাও, ঠান্ডা হয়ে যাবে। ওর স্বামী কি শিগগিরই দেশে ফিরবে? স্বামী? কেন, ও তোমাকে কিছু বলেনি? কই না তো, কি হয়েছে ওদের? ওর কাছে জিজ্ঞেস করো বাবা। ওই তো এসে পড়েছে। এত দেরি করেছিস কেন মা? ওকে আসতে বলেছিস, ও সেই কখন থেকে এসে বসে আছে। ওর কথা আমি ভুলেই গিয়েছিলাম মা। কখন এসছেন? এই তো একটু আগেই। তোমরা বসে আলাপ করো, আমি আসছি। আপনাকে চেনা সত্যি বড় কঠিন। কেন? আজকে আসবেন বললেই তো পারতেন। বললে কি করতে? আজ আমি স্কুলে যেতাম না। আমাদের নাম্বারটা খুঁজে পাওয়া যায় না, কি করে পেলেন? নিষ্কর্মার মতো শুধু রেল লাইনের পাশে বসে থাকায় যার কাজ, একটা নাম্বার খুঁজে বের করতে তার পক্ষে কি খুব কঠিন ব্যাপার? বাসা থেকে কখন এসছেন? বাসায় যাইনি। খেয়েছেন কোথায়? হোটেলে। জীবনটাকে এভাবে নষ্ট করার মধ্যে কোনো বাহাদুরি নেই, বুঝলেন? বসুন, আমি এক্ষুনি আসছি। আসুন খালাম্মা। তুমি এসেছো বাবা, আমি খুব খুশি হয়েছি। নাকটা যেন কেমন হয়ে গেছে, কারোর সাথে মন খুলে কথা বলে না। মাঝে মধ্যে তুমি এলে আমার খুব ভালো লাগবে। একটা কথা জিজ্ঞেস করবো খালাম্মা? কি কথা বলো? তখন আপনার কথা শুনে মনে হয়েছিল নাহার ওর স্বামীর ব্যাপারে কিছু একটা আমার কাছে লুকিয়েছে। কথাটা কি আমাকে বলবেন? ও যদি তোমার কাছে কিছু লুকিয়ে থাকে, তাকে প্রকাশ করে দেওয়া উচিত হবে বাবা। তুমি বরং ওর কাছে জিজ্ঞেস করো। ঠিক আছে, তাই করব। আজ তাহলে উঠি। যাবে? হ্যাঁ, রাত হয়ে গেল, অনেক দূর যেতে হবে। আরেকদিন আসবো। হ্যাঁ এসো। নাহারকে না হয় একটু বলেই যাও, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। কি ব্যাপার, কখন এলে? আপনার কাছে একটা দৈত্য এসে দাঁড়িয়ে থাকলে আপনি টের পাবেন না। ট্রেন যাচ্ছিল তো, ওদিকে তাকিয়েছিলাম, তাই বুঝতে পারিনি। থাক হয়েছে, এবার উঠুন তো। কোথায় যাবে? বসে থাকতে ভালো লাগছে না, চলুন রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আলাপ করি। বেশ, চলো। একটা জিনিস লক্ষ্য করেছেন? দুটি রেল লাইন কাছাকাছি পাশাপাশি থেকে চলে গেছে বহু দূর, কিন্তু কি আশ্চর্য, কখনো মিশতে পারে না তারা, সব সময় দূরত্ব। একটা কথা বলবে না আর?
কি কথা? তোমার স্বামীর সাথে তোমার কি কোনো গোলমাল হয়েছে? প্লিজ রাশেদ ভাই, ওর কথা আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। ঠিক আছে, করবো না। তুমি শুধু একটা কথা আমাকে বলো, কি কথা? তোমার স্বামী যদি সত্যি আর কোনোদিন ফিরে না আসে, নতুন করে কোনো সিদ্ধান্ত নেবে? এসব কথা বলার কোনো অর্থ হয় না রাশেদ ভাই। অর্থ না হলেও আমাকে জানতেই হবে নাহার। এসব কথার কোনো জবাব আপনি আমার কাছ থেকে পাবেন না। নাই যদি পাবো, তবে কেন আসো আমার কাছে? আপনার কাছে আসাটা যদি অপরাধ মনে করেন, তাহলে বলে দেবেন আর কোনোদিন আসবো না। বেশ, এসো না। তোমার সম্বন্ধে কোনো কিছুই জানবার অধিকার যদি আমার নাই থাকে, এভাবে আমাকে যন্ত্রণা দিতে আর কোনোদিনই এসো না। ঠিক আছে, আসবো না। শেষ পর্যন্ত নাহার চলে গেল, কিন্তু কিন্তু এসবের রহস্য কোথায় আমাকে জানতেই হবে। হো, তুমি বসো বাবা, নাহার তো এখনো ফেরেনি। আমি ওর কাছে আসিনি, আপনার কাছে এসেছি। বেশ, তো বসো। আচ্ছা খালাম্মা, আমি যদি আপনার একটা ছেলে হতাম, নিশ্চয়ই নাহারের সব কথা আপনি আমাকে বলতেন। এ কথা কেন বলছো বাবা? সেদিন আপনার কাছ থেকে যে কথাটা জানতে চেয়েছিলাম, আজ আপনাকে বলতেই হবে খালাম্মা। স্বামীর সাথে ওর সম্পর্কটা কি, আপনি শুধু এই কথাটাই বলুন। বলছি বাবা, শোনো। ওর স্বামীর নাম জাহিদ, একটা ভালো কোম্পানিতে চাকরি করত। কোম্পানি থেকেই বিদেশ যাবার সুযোগ পায়। তখন তো আমরা খুশিই হয়েছিলাম, কিন্তু শেষে যে এই হবে কি করে জানবো বাবা? কেন, কি ব্যাপার? বিদেশ যেয়ে প্রথম প্রথম বেশ চিঠিপত্র দিত, কিন্তু আস্তে আস্তে চিঠি আসা কম হয়ে গেল। নাহার ঠিকই লিখত। এরই মধ্যে একদিন শোনা গেল বিদেশের এক মহিলার সাথে নাকি ওর একটা সম্পর্ক গড়ে উঠেছে। তারপর থেকে নাহার আর ওর কাছে কোনো চিঠিপত্র লেখেনি। ও মাঝে মধ্যে লিখত, কিন্তু নাহার কোনো উত্তর দিত না। ইদানিং ওদের মধ্যে একদম যোগাযোগ নেই বললেই চলে। নাহার এখন কি বলছে, ও কি করতে চায়? সে কথাই তো বলছি বাবা। আমার মতে ওর এখন একটা কিছু করা দরকার, কিন্তু মেয়েটা যে কি বোঝে তা ওই জানে। স্বামীর কথা কাউকে মুখে আনতে দেবে না, কোথায় বিয়েতে রাজি হবে না। তুমি একটু ওকে বুঝিয়ে বলবে বাবা? ঠিক আছে, আমি বলবো। এভাবে আমাকে ফাঁকি দিতে চাচ্ছ কেন নাহার? তুমি কি জানো না কিসের সম্ভাবনায় আমি তোমার বর্তমানকে জানবার এতটা কৌতূহল বোধ করছি? তুমি কি একটু বোঝো না তোমার সাথে কথা বলার প্রতিটি মুহূর্ত আমি কিসের প্রত্যাশা করি? বুঝি রাশেদ, কিন্তু কিন্তু তুমি যা বলবে তা হয় না। তা যদি না হয়, আমি মনে করব জীবনের যে মুহূর্তটায় এক বিন্দু ভালোবাসার জন্য আমি খুব বেশি কাঙাল হয়ে পড়েছিলাম, যে মুহূর্তটায় আমি খুব বেশি করে শূন্যতার হাহাকার অনুভব করছিলাম, সেই কঠিন মুহূর্তে তুমি একটা দারুণ প্রতিশোধ নিলে। প্রতিশোধ নয় রাশেদ। রাশেদ, আমার জায়গায় যদি তুমি হতে, তাহলে বুঝতে আমার যন্ত্রণাটা কোথায়। তোমার যন্ত্রণার কথা কি আমাকে বলতে পারো না? বললেই কি পারবে আমার এই যন্ত্রণার অবসান করতে? পারবে ভার্সিটি লাইফের সেই সুন্দর মনটা আমাকে ফিরিয়ে দিতে? একদিন যে মনটা আমরা দুজনেই হারিয়ে ফেলেছি, কৃষ্ণচূড়ার ডালের মতো আবার যদি তা কখনো রাঙিয়ে ওঠে, তা আমরা কেমন করে ফেরাবো না? মা আসছে, এসব কথা এখন থাক রাশেদ। এই যে বাবা, কথায় কথায় অনেক রাত করে ফেলেছো। আমি তোমার জন্য রান্না করেছি, খেয়ে যাবে। ইয়ে, এখন খেতে বসলে তো আরো দেরি হয়ে যাবে, আমি বরং যাই। এভাবে না খেয়ে তোমাকে আমি যেতে দিতে পারি না। দেরি হলে আজ না হয় আমাদের এখানেই থেকে যেও, কোনো অসুবিধা হবে না। কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা, এসো খেয়ে নেবে, এসো। কি কি ব্যাপার, তুমি আর যাবে না? যদি না যাই? মানে তবে কি থাকবে? থাকবার পথ আমি পেয়ে গেছি নাহার। আজ তোমাদের বাসায় থেকে যে ক্ষতিটুকু তোমার আমি করব, ইচ্ছে করলে তা আমি পুষিয়ে দিতে পারবো। আস্তে কথা বলো, মা শুনতে পাচ্ছে। মা তো আমাদের সুখের কথাই শুনতে চায় নাহার। কি হলো, কথা বলবে না?
কি বলবো? কিছু একটা বলো। যে সুখের কথাটা তুমি আজ আমাকে শোনাচ্ছ, 10 বছর আগে যদি সুযোগটা আমাকে দিতে, আমরা দুজনেই অনেক সুখী হতে পারতাম রাশেদ। সে সুখ তো আজও আমরা পেতে পারি না। আর জীবনের অনেকগুলো মুহূর্ত হয়তো আমরা দুজনেই হারিয়ে ফেলেছি, তাই বলে আমরা তো কেউ হারিয়ে যাইনি। আজও তো আমরা একে অপরকে ভালোবাসতে পারছি। রাত হয়েছে, তুমি ঘুমাও, আমি ও ঘরে যাই। টেলিগ্রাম, টেলিগ্রাম। আসছি। দিন। এইখানটা একটা সই করে দিন। ধন্যবাদ। জাহিদ, জাহিদ টেলিগ্রাম করেছে। কার টেলিগ্রাম নাহার? জাহিদের মা। কবে আসবে কিছু লিখেছে? তুমি কি ভেবেছো ও এলেই আমি এয়ারপোর্টে ওকে রিসিভ করতে যাব? তা যাবি কেন? আর আমি তোকে কি তাই যেতে বলবো? নাহার, তুই একটু আমার কাছে বস, তোর সাথে কথা আছে। কি বলো? বলছিলাম কি, তুই এখন একটা কিছু সিদ্ধান্ত নিয়ে ফেল। আমাকে আমাকে আর আর কটা দিন সময় দাও মা। আমি আমি আর একটু ভেবে দেখি। তোকে কিছু বললেই তুই শুধু ভেবে দেখার কথাই বলছিস। ভাবতে হয় মা। আচ্ছা, তুমি তুমি এতটা ব্যস্ত হচ্ছ কেন? এই নাও জাহিদের টেলিগ্রাম। কি লিখেছে বল না। লিখেছে ও আজই দেশে ফিরে আসছে, বাসায় হয়তো আসতে পারে। মা, আমি এখন স্কুলে যাচ্ছি, ও এলে বলে দিও আমাদের এখানে আসবার ওর কোনো দরকার নেই। কিন্তু কোনো কিন্তু নয় মা, তুমি যদি কিছু বলতে না পারো তাহলে আমাকেই বলতে হবে। এই যে বাবা, তুমি এসেছো। এসো বাবা। নাহার কি স্কুলে চলে গেছে? হ্যাঁ, এইমাত্র চলে গেল। বসো। কি ব্যাপার, হাতে সুটকেস? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, বিশেষ কাজে একটু চিটং যেতে হচ্ছে। ফিরবে কবে? ফিরতে কদিন দেরি হবে। নাহারকে বলবেন। ও হ্যাঁ, নাহার এলে ওকে বইটা দেবেন। আচ্ছা বাবা, দেব। মা। এই যে নাহার, জাহিদ গিয়েছিল তোর কাছে? হ্যাঁ, গিয়েছিল। ওকে নিষেধ করে দিও আর যেন কখনো এখানে না আসে। কিন্তু এভাবে ওকে ফিরিয়ে দেওয়াটা কি ঠিক হবে তোর? ভুল বুঝতে পেরে ছেলেটা এখন অনুতপ্ত। তোর ওখান থেকে এসে আমার কাছে অনেকক্ষণ কেঁদেছে। কাউকে কাঁদালে একদিন নিজেকেও কাঁদতে হয় মা। আর শেষ সময় শুধু কাঁদলেও তো আর সব সমস্যার সমাধান হয় না। সে তো বুঝলাম, তাই বলে এখন কি করবি বল? হাজার হলেও ও তো তোর স্বামী। অস্বীকার তো করিনি এতদিন, কিন্তু মানুষের জীবনটা তো একটা খেলার পুতুল নয় মা। হাসতে বল, ও বোধহয় আবার এসেছে। তুমি ভেতরে যাও, আমি দেখছি। আবার এখানে এসেছো কেন? তোমার সাথে আমার দু একটা কথা বলা দরকার। কিন্তু আমার আর তোমার সাথে কোনো কথা থাকতে পারে না জাহিদ। প্লিজ, তুমি আর এখানে এসো না। রাগ করো না নাহার, তোমার সামনাসামনি হওয়ার মতো সাহস আমার কোনো দিনও ছিল না। যে অপরাধ আমি করেছি জানি তা ক্ষমার যোগ্য নয়, কিন্তু ভুল সে তো মানুষই করে, আর ক্ষমা সে তো মানুষই করে। যদি পারো তোমার শেষ সিদ্ধান্তের কথা শুধু আমাকে বলো, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। এই মুহূর্তে তোমাকে আমার কিছুই বলার নেই জাহিদ। এতগুলো বছর আমি শুধু তোমার জন্য অপেক্ষা করেছি, কিন্তু কিন্তু জীবন বলে তো আমারও একটা কিছু আছে। তুমি বলো আমার কি করা উচিত? আমি জানি নাহার, আমি জানি তোমার কি করা উচিত। সেই অভিযোগ নিয়ে আমি আসিনি নাহার। তাহলে তাহলে আর আমার কাছ থেকে তুমি কিছু জানতে চেয়েও না। এবার তুমি এসো। নাহার, মা। জাহিদ চলে গেছে? কিছু বললো? আমার যা বলার আমি বলে দিয়েছি মা। কিন্তু একটা সিদ্ধান্ত তো তোকে নিতে হবে মা। কোনো সিদ্ধান্তের কথা আমাকে বলো না মা। তাহলে তুই কি করতে চাস? বললাম তো, আমাকে আমাকে আর কিছু জিজ্ঞেস করো না। সকালে রাশেদ এসেছিল, তোর ওখানে গিয়েছিল? রাশেদ? না। ও চিটাগাং গেছে,
বলে গেছে আবার আসবে। ও এলে ওর সাথে একটা কথা বলে একটা ডিসিশন নিয়ে ফেল। আর এই বইটা দিয়ে গেছে তোকে। বই? আমাকে? কই কই দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও মা। এ কি, বইয়ের ভেতরে চিঠি? রাশেদের? আমাকে লেখা? নাহার, কিছু মনে করো না। তোমার মার কাছ থেকে সবকিছু শুনলাম। জাহিদ সাহেবকে তুমি কিভাবে নেবে সে আমি জানি, কিন্তু তা করো না। কারণ অবাঞ্ছিত হলো আজ জাহিদ সাহেবই তোমার জীবনের সবচাইতে বড় সত্য, যা অস্বীকার করার উপায় তোমারও নেই। আমার কথা ছেড়ে দাও। যে সুখটুকু আমি তোমার মধ্যে খুঁজে পেতে চেয়েছিলাম তাই যে হবে এমন তো কোনো কথা নেই। তোমার সাথে আবার আমার দেখা হয়তো হবে। আর কদিন পরই তো নববর্ষ। এই কদিনে জাহিদ সাহেবের সাথে একটা কম্প্রোমাইজ করে নিও, তারপর ওকে নিয়ে মেলায় বেড়াতে এসো। আমি ঠিক সেই দিনের সেই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকবো। একসময় হঠাৎ যখন আমাদের দেখা হয়ে যাবে, তখন নতুন করে তোমার সাথে পরিচয় হবে। মাঝখানের এই কটা দিন না হয় প্রতীক্ষার রেল লাইন হয়ে থাকুক। আমার কথা ভেবো না। নিঃসঙ্গ একাকী পড়ে থাকা রেল লাইন ধরে একসময় তোমাদের স্টেশনে ক্ষণিক বিরতি, তারপর আবার জীবনটা চলবে এঁকে বেঁকে ডেড লাইনের শেষ সীমানায়। রাশেদ, শৈবাল সৈকতে নাটকের অভিনয় শুনলেন। রচনা মোহাম্মদ ইয়াসিন। বিভিন্ন চরিত্রে ছিলেন লাইজুর মা শেহরে বানু, জাহিদ আবুল হোসেন আবু, ফুপু ওয়াহিদা, নাহারের মা সুষমা আলম, প্রথম বন্ধু রকিবুল হোসেন, দ্বিতীয় বন্ধু পূর্ণেন্দু সাহা, লাইজু মুকলেসা খাতুন, নাগরদোলা চালক সিরাজুল হক মন্টু, ডাক পিয়ন ইউসুফ সালাম এবং রাশেদ ও নাহারের ভূমিকায় ছিলেন এম এ সাদেক বাচ্চু ও রুবি আফরোজ। শব্দ সংযোজনায় ও সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হুদা।